আমার নাম মীনাক্ষী এবং আমি একজন 2-8 বছর বয়সী বিবাহিত মহিলা। আমার শারীরিক গঠন বেশ ভালো এবং সম্ভবত এই কারণেই আমার 2-4 বছর বয়সী ভাগ্নে আমার দোকানের প্রতি পাগল হয়ে উঠেছে। আমার উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি এবং আমি খুব ফর্সা। বাড়িতে বেশিরভাগ সময় আমি খুব ফর্সা। আমি শাড়ি পরতে অভ্যস্ত, এই কারণে আমার স্বামী দিনের বেলাতেই আমাকে পূজা করে। আমরা শহরে থাকি এবং আমার স্বামী একটি স্কুলে শিক্ষক। আমাদের একটি 2 বছরের ছেলেও আছে। এই কারণে দুধের ব্যাগের আকার আরও বেড়েছে। আমি প্রতিদিন শাড়ি পরি। আমরা 6 বছর ধরে বিবাহিত হলেও আমি আমার স্বামীর আশীর্বাদ নিই। আমার স্বামী আমার ভূতের প্রতি পাগল। সাধারণত ভূতের রং কালো হয়, তবে আমি খুব পরিষ্কার থাকি এবং মাঝে মাঝে আমি মেকআপও করি। সে প্রায়শই আমার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশংসা করে এবং মাঝে মাঝে আমার মেকআপেরও প্রশংসা করে। গত মাসে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আমার স্বামী রবি এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন এবং সেখানে তার বন্ধুদের সাথে মাতাল হয়েছিলেন। বাড়ি ফেরার সময় তার বাইকের সাথে দুর্ঘটনা ঘটে, যার ফলে তিনি মারা যান। আমার কোমরের হাড় ভেঙে গেছে এবং ডাক্তার আমাকে বলেছিলেন যে এটি সারতে 7 মাস সময় লাগবে। তাই রবি, যে আমার এবং আমার শালিকা এবং আমার ভাগ্নে বিশাল আমার স্বামীর যত্ন নিতে এসেছিল। আমার শালিকা এবং শালিকা শীঘ্রই ফিরে এসেছিল, কিন্তু রবি বিশালকে কয়েকদিন থাকতে বলেছিল কারণ সে নিজের পায়ে দাঁড়াতে পারছিল না এবং আমাকে বাজার থেকে জিনিসপত্র আনতে হয়েছিল এবং অন্যান্য কাজ করতে হয়েছিল। বিশাল খুশি মনেই ফিরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। সে দেখতে স্বাভাবিক এবং ভালো উচ্চতার ছিল। সে কোনো খারাপ ছেলে ছিল না এবং আমারও ভালো লেগেছিল যে কেউ সাহায্য করতে এসেছে। আজ বিশাল সম্ভবত একটু দ্বিধাগ্রস্ত ছিল, কারণ সে প্রথমবারের মতো কোনো বিয়েতে আমার সাথে দেখা করেছিল। বিশাল রাতে খুব ভোরে ঘুমিয়ে পড়েছিল এবং আমি রবিকে খাওয়ালাম এবং তার পাশে বসলাম। হঠাৎ আমার আবেগ জেগে উঠল এবং আমি রবিকে বললাম, সেই দিনগুলি কেমন ছিল যখন তুমি প্রতিদিন ভূত মারতে? এই কথা শুনে রবি হেসে বলল, কি ব্যাপার আমার রানী, তুমি আজ খুব উত্তেজিত? আমি বললাম, না স্যার, তুমি মজা করছো, আর এখানে আমার অবস্থা আরও খারাপ হচ্ছে। সত্যি বলতে এই ভূত আমাকে অনেক কষ্ট দিয়েছে। রবি গম্ভীরভাবে বলল, আমি তোমার কষ্ট বুঝতে পারছি পূজা। আমারও এটা করতে ইচ্ছে করছে, কিন্তু আমি কি করতে পারি? আমি কয়েকদিন ঠিকভাবে দাঁড়াতেও পারছি না এবং ভূতের যত্ন নাও এবং তারপর দেখো আমি এই ভূতের কি করি। তাই আমি বললাম, কয়েকদিন নয়, পুরো 9 মাস প্লাস্টার সরাতে বাকি আছে এবং মাত্র 1 মাসের মধ্যে আমার এই অবস্থা। আমি জানি না ভবিষ্যতে আমি কিভাবে দিন কাটাবো। আমার স্বামী এবং আমি দুঃখ দূর করার জন্য সে বলল, ঠিক আছে, যদি ভূত না হয় তাহলে অন্তত তাকে দুধ দাও, ডাক্তারও তাই বলেছেন। তারপর আমি বললাম যে এটাও তোমার ভাগ্যে নেই, তোমার ছেলে এটা পান করেছে। আমরা দুজনেই জোরে জোরে হাসতে লাগলাম। আমার স্বামী আমাকে খুশি করেছে, সে আমাকে সঙ্গ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু আমি কি করতে পারি, সব বৃথা। কিছুক্ষণ পর রব ঘুমিয়ে পড়ল, কারণ তার ওষুধে ঘুমের ওষুধ ছিল, কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না। তাই আমি উঠে বিশালকে দেখতে গেলাম সে ঘুমাচ্ছে কিনা। বিশাল তখনও জেগেছিল এবং তার মোবাইলের দিকে তাকিয়েছিল। আমি তার ঘরে গিয়ে বললাম, কি হয়েছে বিশাল, রাত 1-2:00টা বাজে আর তুমি এখনো ঘুমাওনি, মনে হচ্ছে তোমার ভালো লাগছে না। বিশাল উঠে বসল এবং আমি বললাম, না আন্টি, এমন কিছু হয়নি, আমি শুধু ফোনের দিকে তাকিয়ে শুয়ে পড়লাম। তারপর বিশাল জিজ্ঞাসা করল, আন্টি তুমিও ঘুমাওনি? আমি বললাম, আমি আজকাল ঘুমাতে পারছি না। বিশাল জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে? আমি হেসে বললাম, না না, ব্যাপারটা এমন নয়, আমি তোমাকে বলতে পারব না, যখন তুমি বিয়ে করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে। আমার কথা শুনে বিশাল চোখ নামিয়ে নিল। আমি এটা নিলাম এবং ভেতরে ভেতরে হাসতে লাগলাম। তারপর আমি বললাম, আরে তুমি এত ছোট জিনিসে লজ্জা পেয়েছ? ঠিক আছে বলো, তুমি কি এখন পর্যন্ত কোনো মেয়েকে প্রলুব্ধ করেছ কিনা? বিশাল কিছু বলল না, সে এখনও লজ্জা পাচ্ছে। তারপর আমি তার হাত ধরে বললাম, আরে পাগল, তোমার আন্টির সাথে এত লজ্জা পেয়েছো না? সে আস্তে করে বলল, খালা, সত্যি বলছি, আমি এখনো পর্যন্ত আমার বন্ধুদের সাথেও এই ধরনের কথা বলিনি। এখন আমি বললাম, আচ্ছা, তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে বিবেচনা করতে পারো, কারণ আমি এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। বিশাল বলল, হ্যাঁ আন্টি, একটা ছিল, কিন্তু সে আমার সাথে তার বন্ধুত্ব ভেঙে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি অবশ্যই তার সাথে থাকতে? বিশাল বলল, না আন্টি, সত্যি বলতে আমি তাকে ঠিকমতো স্পর্শ করিনি। আমি তাকে মজা করে বললাম, তুমি খুব নির্দোষ, এটা কোনো ব্যাপার না। এখন তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। কথা বলতে বলতে আমি বিশালের ঘরে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমার চোখ খুললাম, বিশাল বিছানা ছিল না এবং সে বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিশাল আমাকে শুভ সকাল বলল।
আমি জিজ্ঞাসা করলাম তুমি কি দেখছো? সে বলল, আন্টি তুমি সত্যিই সুন্দর দেখাচ্ছে। আমি হেসে বললাম, ঠিক আছে, তাহলে এখন তুমি ভোরবেলা সৌন্দর্যের দৃশ্য উপভোগ করছো আর রাতে তুমি খুব লজ্জা পাচ্ছিলে। বিশাল হেসে জিজ্ঞেস করল, আন্টি যদি তুমি কিছু মনে না করো, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি বললাম, আরে পাগল, আমি কেন আপত্তি করব, তুমি যা জিজ্ঞাসা করতে চাও তা জিজ্ঞাসা করো। বিশাল বলো, আমিও সেই অনুভূতি পেয়েছি। আন্টি সত্যি করে বলো, তুমি এই 2-5 কেজি ওজন বুকে বহন করো, তাই না? এটা ভারী। এটা শুনে আমি হাসতে শুরু করলাম। এরপর বিশাল আমার সাথে মুখ খুলল এবং এখন সে আমার সাথে তেমন লজ্জা পেল না, যার কারণে আমিও খুব খুশি হলাম, কারণ এখন আমার সময়ও ভালো কাটতে শুরু করেছে। বিশাল আসার পর 1-5 দিন কেটে গেছে এবং সে আমার সাথে খুব বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে বাইরের সব কাজ করত, বাজার থেকে জিনিসপত্র এনে তার কাকাকেও দিত। সে আমার অনেক যত্ন নিতে শুরু করল। সে সন্ধ্যায় আমার মাথা মালিশ করত এবং মাঝে মাঝে আমার কোমর মালিশ করত। আমার খারাপ লাগছে, সত্যি বলতে আমিও এটা উপভোগ করছিলাম। এরপর আমি বিশালকে চা দিলাম এবং তার সাথে বসে চা পান করতে লাগলাম। আমরা দুজনেই কথা বলতে শুরু করলাম। আজ বিশাল আমার জন্য ফুল বর্ষণ করছিল। সে শুধু আমার প্রশংসা করছিল, আন্টি তুমি সত্যিই খুব ভালো, আমি ভাবছি সারা জীবন তোমার সাথে থাকার কথা। এই 1-5 দিনে আমার স্বর্গের মতো লাগছে, তোমার সৌন্দর্য ফুটে উঠতে শুরু করেছে। আমি হেসে বললাম, আজ তোমার মুখ থেকে শুধু প্রশংসা বের হচ্ছে, মনে হচ্ছে তোমার উদ্দেশ্য ঠিক নয়। বিশাল আমার হাত ধরে বলল, আন্টি তুমি ঠিক বলেছ, আমার উদ্দেশ্য মোটেও ঠিক নয়। এখন আমার এই কথায় তোমাকে রাজি হতে হবে। প্লিজ আন্টি, অস্বীকার করো না। শুধু এক রাতের জন্য আমার স্ত্রী হও, তারপর তুমি যা বলবে আমি তাই করব। বিশাল যখন এই সব বলছিল তখন তার মুখ টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল আর আমার হাসিতে সে ফেটে যাচ্ছিল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, আরে পাগলি, তুমি এত গম্ভীর কেন? বলো তো, আমি কি কখনো তোমাকে কিছু দিতে অস্বীকার করেছি? যাই হোক, তোমার কাকা এটা করতে পারে না এবং তোমার এত লজ্জা পাও না। যদি তুমি এত লজ্জা পাও তাহলে কিভাবে হবে? এখন থেকে তুমি আমাকে তোমার বান্ধবী হিসেবে ভাবো, তোমার কাকিমাকে নয়। বিশাল বলল, মাসি, আর একটা কথা আছে, আমার বীর্যপাত সহজে হয়। আমি নিজেকে অনেক নিয়ন্ত্রণ করি কারণ তুমি খুব সুন্দর। আমি তাকে বলেছিলাম, এটা নিয়ে চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেব, তুমি শুধু রাতে প্রস্তুত থাকো। এই কথা বলার পর বিশাল খুশি হয়ে গেল এবং সে বারবার বলতে লাগলো, ধন্যবাদ মাসি, ধন্যবাদ। সে বলল, মাসি তুমি খুব ভালো। এবং এরপরে আমি চলে গেলাম কারণ সন্ধ্যা হয়ে আসছিল এবং আমাকেও রবিকে গোসল করাতে হয়েছিল। রবি যখন গোসল করিয়ে দিল, সুরেশ তাকে বেড়াতে নিয়ে গেল। এরপর আমি দ্রুত সব কাজ শেষ করে ওরা ফিরে আসার আগেই খাবারও তৈরি করে ফেললাম। ওরা আসার সাথে সাথেই ওরা পরিবারের কাছে খাবার পরিবেশন করল। পা ধুয়ে খাবার খেতে বসল। বিশালও তার কাকার সাথে মজা করতে শুরু করলো এবং অনেক কথা বলতে শুরু করল। আমরা অনেক হেসেছিলাম, মজা করেছিলাম এবং যাতে সে খুব বেশি ব্যথা না করে এবং সহজে ঘুমাতে পারে, আমরা রবিকে ওষুধ দিয়ে তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। আমি তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি তার মাথা মালিশ করছিলাম। রবি ঘুমিয়ে আছে বুঝতে পেরে আমি স্নান করতে গেলাম। স্নান করার পর আমি শাড়ি পরেছিলাম, চুলে খোপা বেঁধেছিলাম এবং ভালো পরিমাণে সুগন্ধিও লাগিয়েছিলাম। যদিও আমি মাঝে মাঝে মেকআপ করি, কিন্তু আজ আমি একটু করেছি যাতে আমার মুখ লাল হয়ে যায়। পুরোপুরি প্রস্তুত হওয়ার পর আমি আমার আলমারি থেকে পাওয়ার পিল বের করেছিলাম। রবি যে দুধ খাচ্ছিল তা বের করে রান্নাঘরে হলুদ বাদাম দুধ তৈরি করতে গেলাম। দুধ তৈরি করার সাথে সাথে আমি 2টি ট্যাবলেট তাতে রেখেছিলাম যাতে বিশাল কিছুটা শক্তি পায়। আমি যখন এটি করছিলাম তখন রাত 1:00টা বেজে গেছে। আমি দ্রুত 1 গ্লাস দুধ নিয়ে সুরেশের ঘরে গেলাম। বিশাল খুব মনোযোগ সহকারে আমার জন্য অপেক্ষা করছিল। আমি ভেতরে ঢুকতেই সে উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকাতে শুরু করল। সে কিছু না বলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে কি দেখছে? বলো আমি কেমন দেখতে? বিশাল দ্বিধায় বলল, মাসি, আমার এখনই তোমাকে খেতে ইচ্ছে করছে। আমি হেসে তাকে দুধের গ্লাসটা দিয়ে বললাম, আমার এটা খাওয়ার দরকার নেই, শুধু তুমি এটা খাও। বিশাল তাড়াতাড়ি আমি গ্লাসটা ধরে এক নিঃশ্বাসে সব দুধ পান করে ফেললাম। দুধ পান করার পর আমি বললাম, চলো তাড়াতাড়ি পূজা শুরু করি। সে উত্তর দিল, মাসি আমি পূজা শুরু করব, কিন্তু এখন তুমি কি দিয়ায় তেল দেবে নাকি সরাসরি পূজা শেষ করবে? আমি হেসে বললাম, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ইতিমধ্যে তেল মেখে ফেলেছি এবং এরপর কি হয়েছে তা তোমাকে বলতে লজ্জা পাচ্ছি।
এখন পর্যন্ত আমি বিশালকে ছোটবেলায় ভাবতাম, কিন্তু সে আমাকে পূজার একটা শিক্ষা দিয়েছিল। সুরেশ আমার স্বামীকেও পেছনে ফেলে এসেছিল। সে প্রথম কাজু কাটলির স্বাদ গ্রহণ করেছিল। আমার স্বামী আজ পর্যন্ত কখনো কাজু কাটলি খায়নি। সে সরাসরি প্রার্থনা শুরু করত। যখন আমি বিশালকে বললাম এটা বন্ধ করতে, তুমি কত খাবে, তখন সে উত্তর দিল, না আন্টি, তুমি জানো না এটা কত মিষ্টি, আমরা এর জন্য পাগল হয়ে যাব। এটা বিশালের প্রথম পূজা ছিল, তাই সে আধা ঘন্টার বেশি সময় ধরে এটা করতে পারেনি। তাই আমি তাকে বেশি বাধা দিইনি এবং আমি খুব ক্লান্ত ছিলাম না, কিন্তু সুরেশ, আমি ঘামে ভিজে গিয়েছিলাম। 1.5 মাস পর আমিও পূজা করার আনন্দ পাচ্ছিলাম, তাই আমিও খুব খুশি ছিলাম। এরপরে বিশাল ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে শুরু করে। আমিও সেখানে ছিলাম। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রথমবার কেমন লাগছে, বিশাল বলল, আমি উত্তর দিলাম, আন্টি, সত্যি বলতে জীবনের সব সুখ একসাথে পেয়েছি। তুমি খুব দয়ালু হৃদয়ের, অথবা আমি বলতে পারি তুমি পৃথিবীর সেরা আন্টি। তারপর আমরা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ বোধ করলাম। আমি উঠে চা এবং নাস্তা তৈরি করে রবিকেও দিলাম। এরপর আমি বিশালের ঘরে চা দিতে গেলাম এবং সেও ঘুমিয়েছিল। আর চা খেতে খেতে সে আমাকে জিজ্ঞেস করল, আন্টি, আমার খুব ভয় লাগছে, আমরা কি কিছু ভুল করেছি? আমি ভেবেছিলাম বিশাল হয়তো অনুতপ্ত হচ্ছে। আমি তাকে বুঝিয়ে বললাম, বিশাল, তোমার এভাবে ভাবা উচিত নয়। সত্যি বলতে এটা আমার বাধ্যবাধকতা ছিল, কারণ তোমার কাকা 2 মাস সুস্থ হতে পারবেন না এবং আমি এতক্ষণ অপেক্ষা করতে পারতাম না। কিন্তু তুমি ভালো করেছ, আমাকে অনেক কষ্ট দিয়েছিলে। প্লিজ এত টেনশন নিও না, আর হ্যাঁ, কাউকে এই কথা বলো না। বিশাল মাথা নাড়িয়ে বলল, মাসি, যদি এটা আমার বাধ্যবাধকতা হয়ে যায় তাহলে আমি কোথায় যেতে পারবো, আর কখন আমি আমার মাসির কাছে আসতে পারবো? মাসি বলল, আমি তোমাকে কখন অস্বীকার করেছি? এই কথা বলার পর আমি হাসতে লাগলাম আর বিশাল আবার আমার প্রশংসা করতে লাগলো। মাসি, তোমার যতই প্রশংসা করি না কেন, তা কম হবে। আমি জানি না আগের জীবনে আমি কোনো ভালো কাজ করেছি যে তোমার মতো মাসি পেয়েছি। এরপর বিশাল আর আমার মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। এখন যখনই আমার ইচ্ছা হতো আমি বিশালের কাছে পূজা করাতাম। এরই মধ্যে বিশালের বাবাকে আমি বাড়িতে আসতেও ডাকতাম, কিন্তু বিশাল রাজি হয়নি। এখন আমার স্বামী রবিও ঘুরে বেড়াতে শুরু করেছে, তাই আমরা সন্ধ্যাবেলা বাজারেও ঘুরে বেড়াতে শুরু করলাম। রবিকে ঘুম পাড়িয়ে যখন আমি বিশালের কাছে যেতাম, তখন তিনি আমার পা, কোমর মালিশ করতেন, এমনকি মাথা টিপে দিতেন। আমি বিশালকে বলতাম যে আমার জন্য এত কিছু করার দরকার নেই, কিন্তু সে শুনতো না এবং বলতো, চুপ করো আন্টি, সারাদিন অনেক কাজ করতে হয়। যদি তুমি এটা করো এবং ক্লান্ত হয়ে পড়ো, তাহলে আমাকেও এটা করতে দাও। বন্ধুরা, অনেক সময় এই ধরনের সম্পর্কের ফাঁদে পড়ার কারণ হতে পারে একাকিত্ব, মানসিক সমর্থন পাওয়ার ইচ্ছা, অথবা একটি সন্তোষজনক বিবাহিত জীবন। কিন্তু এই কারণগুলি সত্ত্বেও সম্পর্কের সাজসজ্জা এবং নৈতিকতা বজায় রাখা প্রয়োজন। একটি সুস্থ ও শক্তিশালী সমাজ গঠনের জন্য মানুষের মধ্যে সীমানা সম্মান করা গুরুত্বপূর্ণ। যদি কারো মনে এই ধরনের অনুভূতি জাগে, তাহলে সেই ব্যক্তির নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে এই সম্পর্কটি সঠিক কিনা বা এর কোনো ইতিবাচক ফলাফল হতে পারে। এটি কারো হৃদয় ভেঙে দেবে বা তাদের ঘর ধ্বংস করবে। এই প্রশ্নগুলি নিয়ে চিন্তা করার সময় সঠিক দিকে পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। কখনো কখনো সঠিক যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান হয়। যদি কোনো ব্যক্তি মানসিকভাবে অসন্তুষ্ট হন, তবে তার সঙ্গীর সাথে কথা বলাই ভালো। তার সাথে খোলামেলা কথা বলুন এবং আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন। কখনো কখনো পরিবার বা বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেওয়া মানসিক এবং মানসিক ভারসাম্যের জন্য সঠিক পদক্ষেপ হতে পারে। পরিশেষে, বোন এবং ভাগ্নের মধ্যে মাসিমা প্রেমের সম্পর্ককে ন্যায্যতা দেওয়া যায় না, কারণ এটি কেবল সমাজ এবং পরিবারের রীতিনীতির বিরুদ্ধেই নয়, বরং এটি ব্যক্তিদের জন্য মানসিক এবং মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। জীবনে সম্পর্কের মর্যাদা বজায় রাখা এবং তাদের প্রতি সঠিক মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত জ্ঞান। তাই বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা আমাকে জানান। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।